দেখতে দেখতে কোরবানির ঈদ আসলো, আবার ঈদ শেষও হয়ে গেল। সময় এত দ্রুত যায় এখন, মানে কোনো কিছু বোঝার আগে সব শেষ হয়ে যায়। যাই হোক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আজকে ঈদের আগের দিন আমরা উত্তরা যাচ্ছি। এখন 4টা কি 5টা বাজে। আমাদের টুকটাক কিছু শপিং করতে হবে, সেগুলোর জন্য মূলত যাওয়া। প্রথমে আমার ননদের বাসায় যাব, ওখান থেকে হচ্ছে আমরা যাব উত্তরাতে। তো এখানে আমরা কিছুক্ষণ তেল নেওয়ার জন্য ওয়েট করছিলাম, আর আজকে এত ভিড় ছিল যেহেতু কালকে ঈদ, সবাই হচ্ছে তেল নেওয়ার জন্য একদম হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল, এমন একটা অবস্থা। যাই হোক, আমরা কিছুক্ষণ ওয়েট করার পর তেল নিতে পেরেছি গাড়ির জন্য, তারপর আবারও রওনা দিয়ে দিয়েছি। আমরা সবসময় মিরপুর ডিওএইচএস এর ভেতর দিয়ে হচ্ছে আমার ননদের বাসায় যাই। এখান থেকে ওদের বাসাটা বেশ কাছে, 10 মিনিটের মতো লাগে আর কি। তো আমরা যেহেতু একটু আর্লি বের হয়েছি, কারণ শপিং এ তো অনেক সময় লাগে, দেখা যায় অনেকটা সময় চলে যায় শপিং এর জন্য। তো আমি আমার ননদের বাসায় আসার পর ওদের বাসায় কিছুক্ষণ ছিলাম, তারপর হচ্ছে পার্লারে চলে এসেছি। আমার কিছু কাজ ছিল পার্লারে, সেগুলো করার জন্য। পার্লারের কাজ শেষ করার পর সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি শপিং এ যাওয়ার জন্য। আমার ননদরা যেখানে থাকে ওখানে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে। আর এটার নিচে হচ্ছে গরু রাখা আছে, যারা যারা কোরবানি করবেন তাদের সবার কোরবানির গরু এখানে রাখা আছে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। আমি যেখানে থাকি সেখানে তো উৎসবের কোনো আমেজ তেমন একটা বোঝা যায় না, যেহেতু মানুষজন কম থাকে এজন্য। যাই হোক, এটা হচ্ছে ঈদের দিন। ঈদের দিন আমি প্রথম হাঁড়ির মাংস রান্না করছিলাম। এবার আমাদের বাসায় খুব তাড়াতাড়ি মাংস চলে এসেছে। একদম 11টার দিকেই মাংস চলে আসে, যার কারণে আমি সব কাজ খুব আর্লি শেষ করতে পেরেছি। তো এখানে আমি প্রথমে যে মাংসটা সবাই রান্না করে সেই ঝাল মাংসটাই রান্না করছিলাম। টোটাল 8-9 কেজির মতো এই হাঁড়িতে মাংস রান্না করা যায়। তো আমি 8-9 কেজির মতো মাংস রান্না করছি। মাংস রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আমি প্রায় হাফ লিটারের মতো তেল দিয়েছি, কারণ আমাদের গরুর আসলে এত বেশি চর্বি ছিল না। তাছাড়া আমাদের বাসায় যেহেতু কেউ চর্বি, হাড্ডি এগুলো খায় না, তো দেখা যায় মাংসে এগুলো খুব কমই দেয়া হয়, যার কারণে তেলটা একটু বেশি দিয়েছি। সেই সাথে পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি প্রথমে। আস্ত গরম মসলার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচি, লং, তেজপাতা, কালো গোলমরিচ, বড় এলাচ, এগুলোই। তো এগুলো 7-8 কেজি মাংসের জন্য আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দিবেন। তো এখানে 1 কাপ পেঁয়াজ বাটা আর 1 কাপ টমেটো বাটাও আমি দিয়েছি। তারপর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন 1 কাপ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 কাপ রসুন বাটা দেওয়ার পর আমি এখানে 1.5 কাপের মতো দিব আদা বাটা। তার আগে এখান থেকে আপনাদের ভাইয়া চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। আসলে আমি তো খুব ব্যস্ত ছিলাম, এ কারণে ও আমাকে হেল্প করতে চলে এসেছে। মাংসটা ও নাড়াচাড়া করে দিচ্ছিল। তো আমি 1.5 কাপের মতো এখানে আদা বাটা দিয়েছি। এবার মসলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যত ভালো মসলা কষানো হবে মাংস কিন্তু খেতে ততটাই মজার হয়। যেকোনো রান্নায় আপনারা যদি মসলা ভালো মতো কষিয়ে নেন, তাহলে মসলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না, আর রান্নাটা খেতে কিন্তু বেশ মজার হয়। তো আমি এখন মিনিমাম 10 থেকে 15 মিনিট এই মাংসের মশলা ভালোভাবে কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা প্রায় 8-9 কেজির মতো মাংস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস আমি 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন সম্পূর্ণ মাংসটাই দিয়ে দিচ্ছি, আর আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে নাড়াচাড়া করার কাজে। কারণ এত বড় হাঁড়িতে আমি আসলে নাড়তে পারছিলাম না।
তো ও আমাকে বলল যে ও আমাকে হেল্প করে দিবে। তো আসলে সংসার যেহেতু আমাদের দুইজনের সংসারে সবাইকে মিলেমিশে কাজ করা উচিত আমি মনে করি। একজন শুধু কাজ করবে আরেকজন কোনো কিছুই করবে না। এভাবে আসলে কখনো সংসার সুখের হয় না। সংসার সুখের করতে চাইলে সবাইকে সমানভাবে সংসারে কাজ ভাগাভাগি করে নিতে হয়। তো মাংস খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। যেহেতু এটা প্রথম পাতিলের মাংস, এই মাংসে আমি কোনো ধরনের ঝোল দিব না। যে পানিটা বের হয়েছে মাংস থেকে, সেই পানি থেকেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার মাংস রান্না মোটামুটি শেষের দিকে। দেখেন এখনো কত পানি আছে। আমি কিন্তু এক্সট্রা করে ১ কাপের চাইতে বেশি পানি দিয়েছিলাম। ধরেন ২ কাপের মতো পানি দিয়েছিলাম মাংস সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটাতে আমি লাস্টলি দিলাম ভাজা জিরার গুঁড়া আর আমার বাসায় তৈরি গরম মসলার গুঁড়া। তো দুপুরে খাওয়া-দাওয়া করার পর রেডি হয়ে সন্ধ্যার দিকে আমার ননদের বাসায় যাচ্ছি উত্তরা ১৮ নাম্বারে। আজকে রাতে ওদের বাসায় আমাদেরকে দাওয়াত করেছে। তাই ভাবলাম যে যাই। আর আজকে যেহেতু ঈদের দিন, রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। বেশিরভাগ লোকজন তো ঢাকা ছেড়ে চলে গিয়েছে নিজেদের বাড়িতে। যার কারণে রাস্তাঘাট একদম ফাঁকা। খুব অল্প টাইমের মধ্যে হচ্ছে আমরা আমার ননদের বাসায় পৌঁছে গিয়েছিলাম। তো কোরবানি ঈদে আসলে মেয়েদের অনেক কাজকর্ম করতে হয়। দেখা যায় সারাদিন অনেক ব্যস্ত সময় পার করতে হয়। তেমন একটা সময় পাওয়া যায় না আসলে। মানে দিন শেষে দেখা যায় অনেক ক্লান্ত লাগে এত কাজ করার পর। সেম অবস্থা আমারও হয়েছে। এত কাজ করেছি আজকে আমার একদমই এনার্জি ছিল না যে আর কোথাও যাওয়ার। যাই হোক অবশেষে আমার ননদের বাসায় চলে এসেছি। দাওয়াত যেহেতু দিয়েছে আসতেই তো হবে, তাই না? তো আমরা ওদের বাসায় আসার পর দেখলাম ওদের বাসায় কেউ নাই। শুধু আমার ননদ আর ওর হাসব্যান্ড ছিল। বাকিরা সবাই ঘুরতে বের হয়েছে। আসলে ঈদের দিন কেউ আসলে ওভাবে বাসায় থাকে না। সবাই সবার আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যায়। তো আমার বাচ্চারা একটু বোর ফিল করছিল কারণ ওদের কাজিনরা ছিল না। ওদের কাজিনরা বেড়াতে গিয়েছে। তো ওরা ২ ভাই খুব বিরক্ত হচ্ছিল একা, একা। আমিও খুব বোরিং ফিল করছিলাম। তারপরেও একটু ছবি তুললাম, সেই সাথে কিছু ভিডিও করলাম এখানে। এভাবে হচ্ছে কিছুটা সময় পার করার পর অনেক মেহমান চলে আসে ওদের বাসায়। মানে আমার ননদের ননদরাও চলে আসে ওদের বাসায় ঘোরার জন্য। তো সবার সাথে গল্প করে একটা সময় পার করেছি আলহামদুলিল্লাহ। তারপর ১১টার দিকে আমরা হচ্ছে আমাদের ডিনার করি। আর কোরবানির ঈদে তো গরুর মাংস মাস্ট থাকবেই থাকবে। তো খাওয়া-দাওয়া করার পর হচ্ছে আমরা কিছুটা সময় ছিলাম। তারপর আমাদের বাসায় চলে এসেছি। বাসায় আসতে, আসতে আমাদের প্রায় রাতের ১২টা বেজে গিয়েছে। আর পুরা শহর একদম নীরব ছিল। কোনো মানুষজন ছিল না রাস্তাঘাটে। তো এই ছিল আমার ঈদের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।